লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4-এর ষষ্ঠ লেকচার দেখব ইনশাল্লাহ। আচ্ছা, পুলক সরকার বলেছেন গুড মর্নিং স্যার। হ্যাঁ, তোমাকেও গুড মর্নিং আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করি ক্লাসটা ভালো করে মনোযোগ দিবা, তাহলে সবাই ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা দেখো, গত লেকচারে আমরা এটা দেখেছিলাম যে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তার রাখা হয়, চৌম্বক ক্ষেত্রটা যে কোনো দিকে হতে পারে। আর এই ক্ষেত্রে আমরা দেখেছি যে চৌম্বক ক্ষেত্রের দিক অথবা ডাইরেকশনটা ভিতরের দিকে, লম্বভাবে ভিতরের দিকে ক্রস দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দেখো, যে কোনো একটা তড়িৎবাহী তার রাখলাম, যদি এরকম রাখা হয়, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রটা ওই তড়িৎবাহী তারের উপর একটা বল প্রয়োগ করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ফোর্স অ্যাপ্লাই করবে। তো ওই ফোর্সটা আমরা বের করব এই ইকুয়েশন দিয়ে অথবা এই সমীকরণ দিয়ে, যে এফ ইকুয়ালস আই এল বি সাইন থিটা। তো এফটা হলো এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এই তারের ওপর প্রযুক্ত বল, আর আইটা হলো এই তারের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ, আর এলটা হলো তারের দৈর্ঘ্য, বিটা হলো চৌম্বক ক্ষেত্রের মান অথবা তীব্রতা, আর থেটাটা হলো তার আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তাহলে এটা হলো এই চৌম্বক ক্ষেত্রটাকে তারের ওপর যে বলটা প্রয়োগ করবে সেই বলের মান। আর এটাকে যদি আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর এফ ইকুয়ালস আই এল ক্রস বি। দেখো, এই এল ক্রস বি এটাকে আবার ভেক্টর অনুসারে আমরা এল বি সাইন থিটা লিখতে পারি। যেমন এ ক্রস বি ছিল এ বি সাইন থিটা, সেমভাবে আমরা এখানে লিখতে পারি যে এল বি সাইন থিটা। তো এটা একটা তারের জন্য যদি এন সংখ্যক কুণ্ডলী থাকে অথবা পাক সংখ্যা থাকে অথবা টার্নস থাকে, তাহলে এই বলের পরিমাণটাও এন গুণ হয়ে যাবে। একটা তারের জন্য ফোর্স হলো এইটা, দুইটা তারের জন্য হতো এখানে 2 ইন্টু এই ফোর্স, তিনটার জন্য 3 দিয়ে গুণ করতে হতো। ওকে, আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা, আজকে আমরা ওই সমীকরণটা অ্যাপ্লাই করব। প্রথমে লক্ষ্য করো, এখানে আমরা একটা তার নিলাম, এই তারটা হলো এবি তার। তো এই এবি ওয়্যারটা, দেখো এবি যে ওয়্যারটা, এবি ওয়্যারের মধ্যে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো এবি যে তারটা, এই তারটার মধ্যে I1 তড়িৎ প্রবাহ হচ্ছে। আবার সেমভাবে এই এবি তারের ঠিক পাশে আমি আরেকটা তার নিলাম, ওয়্যার নিলাম, এটা হলো সিডি ওয়্যার। তো এই সিডি ওয়্যারটার মধ্যে I2 তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন লক্ষ্য করো যে এই দুটো তারের মধ্যবর্তী দূরত্ব হলো আর।
দেখো এই দুটো তারের মধ্যবর্তী দূরত্ব হলো আর, এই দূরত্বটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। দেখো এই মধ্য ইন্টারমিডিয়েট ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন এই পি একটা পয়েন্ট চিন্তা করলাম, তো এই পয়েন্টে দেখো এই এবি তারের জন্য এর আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে অথবা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু পি একটা পয়েন্ট নিলাম, আর পি পয়েন্টটা এমনভাবে নিলাম যেন একদম সিডি তারের ওপরে থাকে। তাহলে এখন লক্ষ্য করো, যদি আমি এরকম কোশ্চেন করি যে এই পি বিন্দুতে, দেখো যদি পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক অথবা ডাইরেকশন অফ দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড যদি আমি জানতে চাই, তাহলে পি বিন্দুতে এই এবি তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে পি বিন্দুতে এবি তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। দেখো এই পি বিন্দুতে এই এবি তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক অথবা ডাইরেকশন অফ দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড এটা কোন দিকে হবে। দেখো আমি হেল্প হিসাবে এখানে ফ্লেমিংস রাইট হ্যান্ডের যে হেল্পটা সেটা আমি দিয়ে দিলাম। তো এই ফিগারটা লক্ষ্য করে বলো যে এবি তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে। সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে যে এবি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, আলেমা মাসরুর বলছে বাহিরের দিকে। হ্যাঁ, তুমি ভালো করে এই এই রাইট হ্যান্ড রুলটা ভালো করে লক্ষ্য করো যে কারেন্ট ফ্লো হচ্ছে নিচের থেকে উপরের দিকে। হ্যাঁ, কারেন্ট ফ্লো হচ্ছে নিচের থেকে উপরের দিকে। তাহলে এই রাইট হ্যান্ড অনুসারে দেখো, রাইট হ্যান্ড অনুসারে আমরা এখান থেকে বলতে পারি যে চৌম্বক বলরেখাগুলো এই তারের এই পাশ থেকে বের হবে এবং এই পাশে ঢুকবে। দেখো এই পাশ থেকে এমিট হবে আর এই পাশ থেকে এই পাশে ঢুকবে। তাহলে যেহেতু এই পাশে ঢুকতেছে চৌম্বক মানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো যেহেতু ইনওয়ার্ড ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে এই পি পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হবে ভিতরের দিকে, বাহিরের দিকে না। আচ্ছা, আখি ইসলাম বলছে নিচে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ, আখি ইসলামের আনসারটা কারেক্ট হয়েছে, এটা হবে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। দেখো এখান থেকে লক্ষ্য করো, এই ফিঙ্গারগুলো দেখে আমরা বুঝতেছি এই পাশ থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হবে আর এই পাশে ভিতরের দিকে ঢুকবে। তাহলে যেহেতু ভিতরের দিকে ঢুকবে, তাহলে এখানে হবে কি পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ, আলেমা মাশরুম বলছে লম্বভাবে ভিতরের দিকে। হ্যাঁ, এবার ঠিক আছে, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। আর পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড যে সাইনটা সেটা আমরা দিয়ে মানে ক্রস সাইন দিয়ে বুঝাই। তাহলে এই ক্রস সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা লম্বভাবে ভিতরের দিকে। তাহলে এবি তারের জন্য লক্ষ্য করো, এবি তারের জন্য যে এই সিডি তারের উপরে অথবা সিডি তারের এই পয়েন্টে পি বিন্দুতে দেখো এখানে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান দিক হলো ভিতরের দিকে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো এখানে কিন্তু বাহিরের কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাই, বাহিরের কোনো বহিস্থ চৌম্বক ক্ষেত্র আমরা অ্যাপ্লাই করিনি। এখানে শুধু পাশাপাশি দুইটা ওয়্যার নিছি, বাইরের কোনো চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করিনি। কিন্তু লক্ষ্য করো যে এই সিডি তারটা কিন্তু অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবস্থিত, আর যে ম্যাগনেটিক ফিল্ডটা এবি তারের জন্য তৈরি হয়েছে। দেখো তাহলে সিডি তারটা কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, তাহলে আর এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে হলো এবি তারের জন্য। ওকে, তাহলে এখানে বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করেও দেখো এই সিডি তারটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, আর এটাকে আমরা বি1 দিয়ে প্রকাশ করলাম। যেহেতু I1 তড়িৎ প্রবাহের জন্য কারেন্ট ফ্লোর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেই জন্য আমরা এটাকে বি1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এবার দেখো যে এই এবি পরিবাহীর I1 তড়িৎ প্রবাহের জন্য সিডি পরিবাহীর উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান,
দেখো, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট অন সিডি ওয়্যার ডিউ টু দ্য কারেন্ট I1 ইন এবি ওয়্যার। তো এটা আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এই ইকুয়েশনটা আমরা অলরেডি জানি যে বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2πa ছিল, আর যেহেতু এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হলো আর, তাহলে এখানে আমরা আর লিখলাম। দেখো, এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য এর আশেপাশে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ওই সমীকরণ ছিল। তাহলে এই B1 ইকুয়ালস আমরা দেখলাম মিউ নট I1 ডিভাইডেড বাই 2πr। এখানে এ ছিল, এর জায়গায় যেহেতু আমরা এখানে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এখানে আমরা এর পরিবর্তে আর দিলাম। ওকে, আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা, একইভাবে দেখো, একইভাবে এই সিডি তারের মধ্যে যে তড়িৎ প্রবাহটা সেটা হলো I2, কারেন্ট ফ্লোটা I2। এই I2 তারের জন্য আবার কিন্তু এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা অথবা দিকটা কোন দিকে হবে সেটা আবার একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখো, এই ক্ষেত্রে সিডি তারের মধ্যে যে কারেন্ট ফ্লোটা অথবা তড়িৎ প্রবাহটা, এই তড়িৎ প্রবাহের জন্য যে এই বিন্দুতে উৎপন্ন অথবা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা একটু কমেন্ট করে জানাও। তো এখানেও আমি হেল্প হিসেবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্লুটা দিয়ে দিলাম। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সাফাত নিবিড় বলছে, স্যার বৃত্তাকারের ক্ষেত্রের জন্য আলাদা সূত্র হয় কেন? তুমি ওই আগের লেকচারগুলো দেখো। হ্যাঁ, প্রথম থেকে লেকচারগুলো দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে। হ্যাঁ, ওগুলো দেখো, তাহলেই তুমি বুঝবা। ওগুলোতে, ওই লেকচারগুলোতে সিকোয়েন্স অনুসারে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম সিকোয়েন্স অনুসারে দেখো, তাহলে তুমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পাবা। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো, আকি ইসলাম আবার অ্যান্সার দিয়েছে যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তারপরে হ্যাঁ, দেখো, আকি ইসলাম আবার অ্যান্সার দিয়েছে যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। এরপরে নওরিন সঞ্জনা বলছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। সজীব হোসাইন বলছে বাহিরের দিকে। আলেমা মাসরুর বলছে বাহিরের দিকে। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, দেখো, তাহলে এখানে আমরা দেখো ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে কি, ডট দিয়ে বোঝাচ্ছে যে বাহিরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে এটাকে আমরা B2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কারণ এই I2-র জন্য B2টা তৈরি হলো অথবা জেনারেট হয়েছে। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা বলতে পারি যে সিডি তড়িৎবাহীর, মানে সিডি পরিবাহীর I2 তড়িৎ প্রবাহের জন্য AB পরিবাহীর ওপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান অথবা ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট অন এবি ওয়্যার ডিউ টু দ্য কারেন্ট I2 ইন সিডি ওয়্যার, এটা কি হবে, যেটাকে আমরা B2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, এটা দেখো মিউ নট I2। দেখো, B2 কিন্তু অবশ্যই I2 এর জন্য, ওই জন্য এখানে I2। তাহলে মিউ নট I2 ডিভাইডেড বাই 2πr, এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। তাহলে এটা লক্ষ্য করো যে এখানে এই দুইটা ওয়্যারের ক্ষেত্রে আমরা বাহির থেকে কোনো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করিনি। দেখো, বাহির থেকে কোনো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করিনি। হ্যাঁ, সাফাত নিবিড় বলছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড মানে কি? আচ্ছা, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড মানে হলো, তুমি যদি এই মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে দেখো, তাহলে স্ক্রিনটার সাথে লম্বভাবে বাহিরের দিকে। ওকে, হ্যাঁ, লম্ব বরাবর বাহিরের দিকে। হ্যাঁ, থ্যাংক ইউ আলমা মাসরুর অ্যান্সারটা বলে দেওয়ার জন্য। হ্যাঁ, সাফাত নিবিড়, তোমাকে আমি বলতেছি যে তুমি যদি আগের ক্লাসগুলো না করো, এই ক্লাসগুলোর সবগুলো হলো একটার সাথে একটা লিঙ্ক করা। তো তুমি যদি আগের ক্লাসগুলো না করো অথবা কোনো কারণে মিস করো, তাহলে ওই সিকোয়েন্স অনুসারে ক্লাসগুলো দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। এখানে প্রত্যেকটা লেকচার আগের লেকচারের সাথে লিঙ্ক করা। সো ওই আগের লেকচার যদি ক্লিয়ার না থাকে, তাহলে এই লেকচারগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। তো আমার সাজেশন হলো
আগের লেকচারগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো যে এবি আর সিডি এই তার দুইটাই আছে, এখান থেকে বাইরের কোনো চৌম্বক ক্ষেত্র নাই। দেখো বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, কিন্তু ভালোভাবে লক্ষ্য করো যে এই দুইটা তার অথবা এই দুইটা ওয়্যার কিন্তু দুইটাই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। দেখো এবি ওয়্যারটাও একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাইরের দিকে। আর সিডি যে তারটা ওয়্যারটা, এই সিডি ওয়্যারটাও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, যেটার ডাইরেকশন অথবা দিক যে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা লম্বভাবে ভিতরের দিকে। তাহলে বাহিরের কোনো ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই না করেও দেখো এই দুইটা তারের নিজেদের তড়িৎ প্রবাহের কারণে, কারেন্ট ফ্লোর কারণে এরা দুইজনই কিন্তু আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। ওকে, আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, এখন দেখো এই সিডি তারের, দেখো সিডি পরিবাহের এল দৈর্ঘ্যের ওপর চৌম্বক বল। এখন আমরা আগের যে লেকচারটা দেখছি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অথবা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা তড়িৎবাহী তার থাকে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ওই তড়িৎবাহী তারের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। দেখো আমরা আগের স্লাইডে যেটা দেখছি যে, হ্যাঁ আগের স্লাইডটাই আমরা দেখছি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা তার থাকে, তড়িৎবাহী তার থাকে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আর সেই ফোর্স আমরা কোন ইকুয়েশন দিয়ে বের করব, সেই ইকুয়েশনটা আমরা আগের স্লাইডে দেখছি। তাহলে দেখো যে এখানে আমরা ধরলাম যে সিডি পরিবাহীর এল দৈর্ঘ্যের ওপর চৌম্বক বল হলো F1 প্রাইম। এই সিডি যেহেতু এটা দেখো এই B1 ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তাহলে এই ফিল্ড মানে ফোর্সটাকে আমরা F1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো let us consider the magnetic force acting on L length of CD wire is F1 prime। এটা আমরা কনসিডার করে নিলাম। তাহলে আমরা আগের ইকুয়েশন থেকে, আগের স্লাইডের ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি। দেখো যে I2, দেখো I2 L, দেখো I2 L B1 sin 90 ডিগ্রি। দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো ভিতরের দিকে আর এই তার হলো উপর দিকে, এদিকে দেখো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর এই ওয়্যারটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। আর যেহেতু আমরা এই তারটা নিয়ে চিন্তা করতেছি, তাহলে এই তারের মধ্যে কারেন্ট ফ্লো কিন্তু I2, কারেন্ট ফ্লো I2, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু B1। দেখো ম্যাগনেটিক ফিল্ড হলো B1 কিন্তু কারেন্ট হলো I2, সেই জন্য আমরা দেখো F1 প্রাইম I2 L B1 sin 90 ডিগ্রি লিখলাম। দেখো এখানে তার এই ওয়্যারটা এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণ অথবা ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা, সেটা 90 ডিগ্রি। তাহলে আমরা সাইন 90 ডিগ্রির ভ্যালু জানি 1। দেখো সাইন 90 ডিগ্রির ভ্যালু জানি 1। তাহলে এখানে F1 প্রাইমটা, দেখো F1 প্রাইমটা হলো যে I2 L B1। দেখো I2 L B1, এই সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়ে গেল। এখন আমরা B1 এর ইকুয়েশনটা দেখো আগে একটা বের করে রাখছি। এই যে এই B1 আসলে অ্যাকচুয়ালি কত, সেটা আমরা আগের ইকুয়েশনে বের করে রাখছি। তাহলে এই ইকুয়েশনের যে ভ্যালুটা, সেটা যদি আমরা এখানে সেট করে দেই, দেখো এই যে B1 এর যে ভ্যালুটা, এটা যদি আমরা সেট করে দেই, তাহলে দেখো এই B1 এর ভ্যালু মিউ নট I1 2 পাই r। দেখো মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই r। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে এটা লিখতে পারি যে মিউ নট I1 I2, এই যে মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই r ইন্টু হলো L। তাহলে এটা আমরা F প্রাইমের এই F1 প্রাইমের ভ্যালু পাইলাম। আচ্ছা, এখন আমাকে একটু বলতে পারবা কেউ যে এই F1 যে ফোর্সটা অথবা F1 প্রাইম যে বলটা, সেই বলটার দিক কোন দিকে? দেখো আমি এই দিকটা আমরা বের করব, দেখো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। দেখো ডাইরেকশনটা আমরা বের করব, হ্যাঁ ডাইরেকশনটা বের করব ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। আচ্ছা, লেফট হ্যান্ডটা আমরা সেট করব কিভাবে? দেখো যে এখানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, ভিতরের দিকে, তাহলে আমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটা দেখো ভিতরের দিকে সেট করলাম, আর কারেন্ট ফ্লো হলো ওপরের দিকে, ওই জন্য আমরা মিডল ফিঙ্গারটা ওপরের দিকে, কারেন্ট ফ্লো যেদিকে সেদিকে সেট করলাম। সো এই দুইটা ফিঙ্গার সেট করার পরে থামটা অথবা বৃদ্ধি আঙ্গুলিটা
অটোমেটিক্যালি যেই দিকে সেট হবে অথবা যেই ডাইরেকশনে সেট হবে তাহলে ফোর্সের ডাইরেকশনটা হবে সেই দিকে। দেখো আমরা এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আগের লেকচারগুলোতে আমরা দেখেছি। তাহলে দেখো এখানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড হলো ইনওয়ার্ড, তাহলে ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা ইনওয়ার্ডই সেট করলাম, ভিতরের দিকে সেট করলাম। আর কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনে আমরা এই মিডল ফিঙ্গারটা সেট করলাম। তাহলে এই দুইটা ফিঙ্গার সেট করার পরে অটোমেটিক্যালি থামটা যেদিকে ইন্ডিকেট করবে অথবা যেদিকে নির্দেশ করবে সেই দিকে হবে ফোর্সের ডিরেকশন। তাহলে দেখো ফোর্সের ডাইরেকশনটা এইদিকে হবে। দেখো ফোর্সের ডাইরেকশনটা এইদিকে, তাহলে এটা হলো F1 ফোর্স। তার মানে এই ওয়্যারটা দেখো সিডি ওয়্যারটা এই দিকে, দেখো এই ডান থেকে বাম দিকে, এই ডান থেকে বাম দিকে অথবা রাইট থেকে লেফটের দিকে একটা ফোর্স অনুভব করবে, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে ও। ওকে, তা আশা করি এটা বুঝছো। আচ্ছা এবার দেখো সেম ভাবে এবি তারের ওপর যে ফোর্সটা সেটাও আমরা বের করতে পারি। আচ্ছা একটু লক্ষ্য করো যে এবি তারের যে কারেন্ট ফ্লো আর সিডি তারের যে কারেন্ট ফ্লো একই দিকে, সেম দিকে, ঠিক আছে। কিন্তু এখানে শুধু চেঞ্জ হলো কি, দেখো এখানে শুধু চেঞ্জ হলো কি, দেখো এখানে চেঞ্জ হলো, এখানে চেঞ্জ হলো শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড। দেখো চেঞ্জ হলো শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো যদি শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলে কিন্তু ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এই সিডি ওয়্যারের জন্য ছিল রাইট থেকে লেফটের দিকে, আর এবি ওয়্যারের জন্য হবে লেফট থেকে রাইটের দিকে। তোমরা হাত সেট করে দেখতে পারবা যে এটা এই ইন্ডেক্স ফিঙ্গারটা বাইরের দিকে সেট করতে হবে আর কারেন্ট ফ্লোটা উপরের দিকেই, তাহলে দেখবা বৃদ্ধাঙ্গুলটা অটোমেটিক এই লেফট থেকে রাইটের দিকে চলে আসবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা F2 ইকুয়ালস বের করব, F2 ইকুয়ালস, আর F2 ইকুয়ালস কিন্তু অবশ্যই I1 এর জন্য। তাহলে দেখো এখানে I1 L B2, এই যে এখানে কিন্তু এটার জন্য B2 এইটা, আর আগের মতোই সেম অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা I1 L B2 লিখতে পারি। তো এখানে আমরা যে B2 এর ভ্যালু বের করছি, দেখো এখানে যে B2 এর ভ্যালু বের করলাম সেই ভ্যালুটা যদি আমরা এখানে সেট করে দেই তাহলে আমরা এখানে ওই একই ইকুয়েশন পাবো। দেখো যে মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই R ইন্টু L। দেখো এই F1 প্রাইম আর F2 প্রাইম এই দুটো অ্যাকচুয়ালি দেখো সেম, কিন্তু দেখো ডাইরেকশন অথবা দিকটা কিন্তু বিপরীত দিকে, ডাইরেকশন অথবা দিকটা বিপরীত দিকে। তার মানে এই এবি তারটা বল অনুভব করবে হলো সিডি তারের দিকে। দেখো এবি ওয়্যার উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স টুয়ার্ডস সিডি ওয়্যার, সিমিলারলি সিডি ওয়্যার উইল এক্সপেরিয়েন্স অ্যানাদার ফোর্স টুয়ার্ডস এবি ওয়্যার। এর মানে হলো এবি তারটা সিডি তারের দিকে একটা বল অনুভব করবে, আবার সিডি তারটা এবি তারের দিকে একটা বল অনুভব করবে। এখন একটু লক্ষ্য করো, যদি এবি তারটা সিডি তারের দিকে যায় আবার সিডি তারটা যদি এবি তারের দিকে আসে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই রকম তড়িৎ প্রবাহের জন্য এই তার দুইটা পরস্পরকে আকর্ষণ করবে অথবা অ্যাট্রাক্ট করবে। ওকে, তাহলে দেখো যে দুটি তারের মধ্যে যদি একই ডিরেকশনে অথবা একই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এই তারদ্বয় অথবা ওয়্যার দুইটা পরস্পরকে আকর্ষণ করবে অথবা অ্যাট্রাক্ট করবে। দেখো এই ফিগার থেকে সেটা ক্লিয়ার। এগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টে ছোট ছোট অনেক কোশ্চেন আসে যে দুটি তারের মধ্যে যদি একই দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে তার দুইটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, তো এরকম ছোট ছোট কোশ্চেন আসবে। দেখো if current is flowing through the two wires in the same direction then the two wire will attract each other. ওকে, ফিগার থেকে তোমরা ইজি বুঝতে পারবা। তাহলে এখন দেখো আমরা যে F1 পাইছি, F1টা মানে F1 এর যে ভ্যালুটা পেয়েছি সে F1 এর ভ্যালু হলো এটা, আর F1 এর ভ্যালুই F2 এর ভ্যালুর ইকুয়াল। সো F1 আর F2 প্রাইম এই দুটাকে আমরা একসাথে F প্রাইম ধরে নিলাম F প্রাইম, ঠিক আছে। F1 এর আর F2 এর ভ্যালু যেহেতু সেম তাহলে এই দুটাকে আমরা একসাথে F প্রাইম ধরে নিলাম। এখন লক্ষ্য করো যে এই F প্রাইমটা কিন্তু সম্পূর্ণ পরিবাহীর ওপর প্রযুক্ত বল অথবা অ্যাপ্লাইড ফোর্স অন দ্য হোল ওয়্যার,
আমরা ওয়্যারটার লেন্থ যদি এল ধরে নিই, তাহলে এই পুরো তারের দৈর্ঘ্যের ওপর ফোর্স হলো এফ প্রাইম। এখন যদি আমরা এটা বের করি যে এই এবি অথবা সিডি যে কোনো একটি তারের এই একক দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল, এটা হলো এল দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল অথবা অ্যাক্টিং ফোর্স অন লেন্থ এল। এখন যদি আমরা একক দৈর্ঘ্য অথবা ইউনিট লেন্থের ওপর অ্যাক্টিং ফোর্স বের করতে চাই, তাহলে জাস্ট আমরা এই ফোর্সটাকে এল দিয়ে ডিভাইড করব। কারণ হলো ইউনিটারি মেথড অথবা ঐকিক নিয়ম যে এল দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল যদি এ প্রাইম হয়, তাহলে একক দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল কত। সেমভাবে ইউনিটারি মেথড, তাহলে আমরা দেখো একক দৈর্ঘ্যের যে বলটা সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করলাম, যে ইউনিট লেন্থের ওপর যে ফোর্স সেটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখো এফ ইকুয়ালস আমরা কি পাবো, যে এই এফ প্রাইমকে আমরা এল দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো এফ প্রাইমকে আমরা এল দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এই এফ প্রাইমের যে ভ্যালুটা, দেখো এফ প্রাইমের যে ভ্যালুটা এর মধ্যে এল আছে, তাহলে এই এল আর নিচের এলটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র এই ইকুয়েশনটা থাকে। দেখো মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই আর। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। দেখো এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, যে দুইটি তার যদি পরস্পর সমান্তরালভাবে থাকে আর দুটো তারের মধ্যে যদি I1 আর I2 তড়িৎ প্রবাহ চলে, তাহলে এই দুটা তারের মধ্যবর্তী যে বল, একক দৈর্ঘ্যে যে বল অথবা একক মানে ইউনিট লেন্থে যে ফোর্স, সেই ফোর্সের পরিমাণটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এই সমীকরণটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এই চিত্র থেকে দেখো এই ফিগার থেকে আমরা যেহেতু দেখলাম যে এবি তার সিডি তারের দিকে বল অনুভব করবে, ফোর্স অনুভব করবে, আর সিডি তার এবি তারের দিকে ফোর্স অনুভব করবে, তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি যে দুটি সমমুখী সমান্তরাল তড়িৎবাহী তার পরস্পরকে আকর্ষণ করে। দেখো সমমুখী আবার সমান্তরাল, ঠিক আছে। টু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারস অফ সেম ডিরেকশন অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে দেখো দুটো তারের মধ্যে যদি একই দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই তার দুটোকে মানে এই তার দুটো পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে এফ ইকুয়ালস মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই আর। ওকে, আশা করি সবাই বুঝছো এটা। হ্যাঁ, এখন আমি দেখো এখানে দুটা ভিন্ন চিত্র দিলাম। তোমাদের এটা ক্লাস ওয়ার্ক, সবাই একটু রেডি হও। খাতা কলম থাকলে একটু ভালো হবে। হ্যাঁ, সবাই একটু রেডি হও। দেখো এটা হলো ক্লাস ওয়ার্ক, একটু লক্ষ্য করো, এখনই অ্যান্সার দিতে হবে। যে এখন আমি কি করলাম, দেখো এই যে এবি যে ওয়্যারটা সেটার মধ্যে কারেন্ট ফ্লো ডিরেকশন I1 টা উপরের দিকেই রাখলাম, কিন্তু সিডিটার মধ্যে আমি নিচের দিকে করে দিলাম। দেখো এখানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিলাম, দিকটা চেঞ্জ করে দিলাম আবার। তাহলে এখন আমাকে বলো যে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে। দেখো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, দিকটা কোন দিকে হবে, যে এবি তারের জন্য পি পয়েন্টে। দেখো এখানে হিন্টস হিসেবে আমি এই ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটা দিয়ে দিলাম। দেখো হ্যাঁ, এবি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। হ্যাঁ দ্রুত বলো, হ্যাঁ এবি তারের জন্য এই I1 তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। এখানে হিন্টস হিসেবে আমি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে লক্ষ্য করতে পারবা যে কোন ডাইরেকশনে হবে। হ্যাঁ দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও সবাই। হ্যাঁ টিএন সিমু বলছে ভিতরের দিকে। হ্যাঁ তোমার আনসারটা ঠিক হয়েছে, ভিতরের দিকে। যেহেতু ভিতরের দিকে সেহেতু আমরা এখানে ক্রস দিলাম। দেখো ক্রস দিলাম। হ্যাঁ নওরিন সানজানো বলছে হলো ভিতরের দিকে। হ্যাঁ বাঁধন ইসলাম বলছে হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ তোমারটাও ঠিক আছে।
হ্যাঁ, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, সেজন্য আমরা এখানে ক্রস দিলাম। হ্যাঁ, জেরিন মেহজামনও বলছে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ, সবাই আসলে রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, যেহেতু এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের দিকটা আমরা চেঞ্জ করে দিয়েছি, তাহলে আমাদের হ্যান্ডটাও সেট করতে হবে, হাত সেট করতে হবে এভাবে, কারণ আমাদের সব সময় থাম ইন্ডিকেট করতে হবে তড়িৎ প্রবাহের দিকে। এই বৃদ্ধাঙ্গুলটা সবসময় তড়িৎ প্রবাহের দিকে সেট করতে হবে। এখন যেহেতু তড়িৎ প্রবাহ নিচের দিকে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা আমরা নিচের দিকে সেট করলাম। আচ্ছা, এখন আমাকে আরেকটু বলো যে এই এই সিডি তারের জন্য কিউ বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের এই দিকটা অথবা ডাইরেকশনটা কোন দিকে হবে? হ্যাঁ, সবাই এবার এটা অ্যান্সার দাও দেখি। হ্যাঁ, এটার জন্য এই সিডি তারের জন্য, দেখো সিডি তারের জন্য এই সিডি তারের জন্য কিউ পয়েন্টে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? দেখো এখানটা হেল্প নিবা হলো এটার হেল্প নিবা। আচ্ছা, সুব্রিন তানহা বলছে হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, আখি ইসলাম বলছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, তারপরে দীপান্বিতা দে নন্দী বলছে হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, সাবিকুন নাহার পান্না বলছে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, আলেমা মাসরুর বলছে ভিতরের দিকে, নওরিন সঞ্জনাও বলছে হলো ভিতরের দিকে। আচ্ছা, এখন হ্যাঁ, শিমু বলছে ভিতরের দিকে। আচ্ছা, একটু লক্ষ্য করো যে এই এই হ্যান্ড সেট করলেই তুমি আসলে অ্যাকচুয়ালি ইজিলি বুঝে যাবা যে আসলে কোন দিকে হবে। দেখো এই হাতের প্যাটার্ন অনুসারে আমরা দেখতেছি যে এই পাশ থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হবে, এই পাশে ঢুকবে। দেখো এই হাতের এগুলো দেখে এই পাশ থেকে বের হলো, এই পাশে ঢুকবে। তাহলে এই পাশে যেহেতু ভিতরের দিকে ঢুকবে, তাহলে এখানে ইনওয়ার্ড। থ্যাংক ইউ সবাইকে। তাহলে দেখো আগের চিত্রের মধ্যে, আগের স্লাইডের মধ্যে কিন্তু আমাদের এই সেম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ছিল না। দেখো সেম ডিরেকশনে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ছিল না, কিন্তু আমরা যখনই এই কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা চেঞ্জ করে দিলাম, তখন দেখো এখানে সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল। আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, সেটার দিক অথবা ডাইরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ, সুব্রিন তানহা বলছে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। হ্যাঁ, তোমাদের অ্যান্সারগুলো ঠিক হয়েছে। আচ্ছা দেখো, তাহলে এখন হ্যাঁ, এখন যে কোশ্চেন সেটা আমাকে একটু বলো। দেখো যে এই দেখো এখানে যদি দেখো এই সিডি ওয়্যারের জন্য এই সিডি ওয়্যারটা কোন দিকে ফোর্স অনুভব করবে, যেহেতু সিডি ওয়্যার একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। দেখো সিডি ওয়্যারটা যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এই ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে? দেখো আমরা এমনভাবে হ্যান্ড সেট করব যেন আমাদের এই ইন্ডেক্স ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু ভিতরের দিকে, ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা ভিতরের দিকে সেট করলাম, আর কারেন্ট ফ্লোটা হলো নিচের দিকে, তাহলে আমরা এই মিডল ফিঙ্গারটা নিচের দিকে সেট করলাম। তো এই দুইটা ফিঙ্গার সেট করার পরে এই থাম্ব অথবা বৃদ্ধাঙ্গুলটা অটোমেটিক যেদিকে সেট হবে সেই দিকে হবে ফোর্সের ডাইরেকশন অথবা দিক। তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে ফোর্সের ডাইরেকশনটা হবে এইদিকে। দেখো এই ক্ষেত্রে ফোর্সের ডাইরেকশনটা এইদিকে। আর এই তার আর এই তার, এই দুটোর মধ্যে দেখো শুধুমাত্র কারেন্ট ফ্লো ডিফারেন্ট, অপোজিট, আর সব কিছু ঠিক আছে। তাহলে কারেন্ট ফ্লো অথবা যদি ম্যাগনেটিক ফিল্ড, দুইটার যে কোনো একটা যদি অপোজিট হয়, তাহলেই কিন্তু ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সিডি ওয়্যারের জন্য দেখো লেফট থেকে রাইটের দিকে, সিডি ওয়্যারের জন্য লেফট থেকে রাইটের দিকে। তাহলে এবি ওয়্যারের জন্য হবে, দেখো যদি আমরা এভাবে হাত সেট করে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো ভিতরের দিকে, তারপরে কারেন্ট ফ্লোটা হলো উপরের দিকে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা অটোমেটিক দেখো এই বাইরের দিকে অথবা রাইট টু লেফটের দিকে ইন্ডিকেট করে। তাহলে এখানে দেখো এখানে যে ফোর্সটা সেটা F2, সেই ফোর্সটা দেখো এই দিকে হবে। তাহলে একটু লক্ষ্য করো, যদি দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, দেখো ইফ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু টু প্যারালাল ওয়্যারস ইন অপোজিট ডাইরেকশনস, যদি বিপরীত দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে দেখো এই তার দুটা পরস্পরকে বিকর্ষণ করবে। দেখুন এই তারটা দেখো এদিকে যাওয়ার চেষ্টা করবে, এই তারটা ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি রিপেল করবে, একটা একটা আরেকটাকে রিপেল করবে অথবা বিকর্ষণ করবে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে
যে দুইটা সমান্তরাল তারের মধ্যে যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। ইফ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য টু প্যারালাল ওয়্যারস in opposite directions, then the two wire will repel each other. ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা এখানে আরেকটা চিত্রের হেল্প নিলাম। এখানে আমরা কি করলাম, যে এখানে যে কারেন্টের ফ্লোয়ের ডাইরেকশনটা অথবা দিকটা, এটা আমি টোটাল অপোজিট করে দিলাম। যে প্রথম তারটা কি নিচের থেকে ওপর দিকে ছিল, এটাকে দিলাম ওপর থেকে নিচের দিকে। আর দ্বিতীয় তারটার ছিল ওপরের থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো ডাইরেকশন, এখানে করে দিলাম নিচ থেকে ওপরের দিকে। দেখো এই ফিগারটা টোটাল অপোজিট ফিগার হলো এটা। তো এই ফিগারের ক্ষেত্রেও দেখো যে এই দুইটা ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন কিন্তু বিপরীত দিকে, এটা হলো নিচের দিকে আর এটা হলো ওপরের দিকে। ওকে, তাহলে এখানেও দেখো আমরা সেম ভাবে এরকম হ্যান্ড সেট করে আমরা বলতে পারবো। দেখো এখানে হ্যান্ড সেট করে বলতে পারবো, দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এই পাশ দিয়ে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হচ্ছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এই তারের জন্য এখানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে দিক থেকে বের হবে। সেম ভাবে দেখো এটার জন্য, দেখো এই তারের জন্য এখানেও দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হবে আউটওয়ার্ড, কারণ দেখো এই দিক থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হবে আর এই পাশ দিয়ে ঢুকবে, যেহেতু বের হচ্ছে তাহলে আউটওয়ার্ড। তাহলে লক্ষ্য করো জাস্ট কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে দেখো ক্রসের জায়গায় কিন্তু এখানে ডট চলে আসলো, দেখো দুইটাই কিন্তু ডট, দুইটাই ডট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হাত সেট করে দেখবা, যে এখানে হাত সেট করে হ্যান্ডটা সেট করে দেখবা, লেফট হ্যান্ড অবশ্যই সেট করে দেখবা যে ফোর্সের ডাইরেকশনটা এইদিকে হবে, আবার এই ক্ষেত্রেও ফোর্সের ডাইরেকশনটা এইদিকে হবে। তার মানে দেখো এখানেও দুইটা তারের মধ্যে দুইটা অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানেও অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, বিপরীত দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা এই কনভেনশনটা লিখতে পারি যে দুটি বিপরীতমুখী সমান্তরাল তড়িৎবাহী তার পরস্পরকে বিকর্ষণ করে। দেখো দুটি বিপরীতমুখী সমান্তরাল তড়িৎবাহী তার, এটাও দেখো বিপরীতমুখী, এটাও কিন্তু বিপরীতমুখী, এটাও এখানেও বিকর্ষণ করতেছে, এখানেও বিকর্ষণ করতেছে। ঠিক আছে, এখানেও রিপেল করতেছে, এখানেও রিপেল করতেছে। ওকে, তাহলে দেখো টু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারস অফ অপোজিট ডিরেকশন রিপেল ইচ আদার। তাহলে আমরা আগের স্লাইডে দেখছি যে দুইটা তারের মধ্যে যদি একই দিকে তড়িৎ প্রবাহ হয়, হয় উপরের দিকে নাহলে নিচের দিকে, যেদিকে হোক না কেন, যদি একই দিকে হয় তাহলে দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। যদি কারেন্ট ফ্লো সেম ডাইরেকশনে হয় তাহলে তার দ্বয় পরস্পরকে আকর্ষণ করবে, আর তার দ্বয়ের মধ্যে যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে যেই দিকে হোক না কেন বিপরীত দিকে হলেই হবে, তাহলে তার দ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝছো। হ্যাঁ, এখন দেখো আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দেখো এখানে আমরা একটা ফিগার 1 নিলাম, চিত্র 1। এখানে দেখো যে কারেন্ট ফ্লো উপর দিকে হচ্ছে, আবার এখানেও কারেন্ট ফ্লো উপর দিকে হচ্ছে, দুইটা সেম ডাইরেকশনে অথবা সেম দিকে। আর এখানে তড়িৎ প্রবাহ হলো I1, এখানে I2, আর এই তার দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্সটা, সেটা হলো D1। আর এই ফিগার 2তে দেখো এই প্রথমটার কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হলো উপরের দিকে, কিন্তু দ্বিতীয় তারের কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হলো নিচের দিকে, আর সব কিছু সেম। এখানে ধরো এই I3, এটা হলো I4 তড়িৎ প্রবাহ, আর এদের ইন্টারমিডিয়েট ডিস্টেন্সও D2 এইটা। আচ্ছা, এখানে দেখো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। দেখো 1 2 3 4, এই যে 1 2 3 4, এই চারটা ওয়্যারের মধ্যে দিয়ে এই পাশের চিত্র অনুসারে তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, এখানে কি ভ্যালু দেওয়া আছে দেখো, I1 ইকুয়ালস I2 ইকুয়ালস I3 ইকুয়ালস I4 ইকুয়ালস 1 অ্যাম্পিয়ার ধরলাম। তার মানে প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহ হচ্ছে আর সেম কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা হলো 1 অ্যাম্পিয়ার। কারেন্ট ফ্লোর অ্যামাউন্টটা হলো 1 অ্যাম্পিয়ার। আর এখানে যে D1টা সেটার ভ্যালু হলো 0.5, আবার এখানেও D2টা সেম, সেটার ভ্যালু হলো 0.5 মিটার। তার মানে দুটো তারের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার। তার মানে D1 D2 ইকুয়াল সেম এটা। এখন ফার্স্ট কোশ্চেন দেখো যে 1 নং তারটি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত তার মান ও দিক নির্ণয় করো। যে 1 নং তার হলো এটা,
ঠিক আছে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন হুইচ দ্য ওয়্যার ওয়ান ইজ লোকেটেড। তার মানে দেখো এই 1 নম্বর তারটা যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আর ডাইরেকশনটা বের করতে বলছে। এটা দেখো এখানে এটা যে কোশ্চেন এটা কিন্তু সেম কোশ্চেন। দেখো এই 1 নাম্বার যে কোশ্চেন আর অর লিখে আমি এটা লিখলাম, এই দুটো কোশ্চেনের মিনিং সেম। দেখো এখানে যদি আমি বলি যে কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো, এই কিউ বিন্দুতে, তো এই কিউ বিন্দুটা অ্যাকচুয়ালি কিন্তু ওই 1 নম্বর তারের ওপরেই আছে, ফার্স্ট ওয়্যারের মধ্যেই আছে। সেজন্য এই কোশ্চেন এরকমও এক্সামে আসতে পারে যে 1 নং তারটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত তার মান আর দিক নির্ণয় করো, এটা যে কোশ্চেন এটাও ওই সেম কোশ্চেন। তাহলে এক্সামে এই ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, এটাও ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে। ওকে, তাহলে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ইজ যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে সেই চৌম্বক ক্ষেত্রের ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, আর এই কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক সাবমিট করবা। হ্যাঁ, সবাই এই আগামী ক্লাসের আগেই হোমওয়ার্ক সাবমিট করবা। হ্যাঁ, আমার আগামীকালের কোনো ক্লাস নাই, এর পরের দিন ক্লাস আছে। তো আমার যেদিন ক্লাস থাকবে, মানে যেদিন ফিজিক্স ক্লাস থাকবে, ফিজিক্স ক্লাসটা 10টার দিকে স্টার্ট হয়, আমরা 9টা পর্যন্ত যেদিন ক্লাস থাকবে সেদিন 9টা পর্যন্ত আমরা অ্যান্সার অ্যাকসেপ্ট করব, এরপরে আর অ্যান্সার অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছে এগুলো সব হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক সাবমিট করবা সবাই। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন দেখো। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন দেখো সেম আগেরটার মতোই, যে 2 নং তারটি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত তার মান ও দিক নির্ণয় করো। দেখো তার মান আর দিক নির্ণয় করো। দেখো ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন হুইচ দ্য ওয়্যার টু ইজ লোকেটেড। এইটা আচ্ছা, এটার দেখো এটার মিনিং আর এটার মিনিং কিন্তু সেম। দেখো এই দুটার মিনিং সেম ভাবে দেখো এখানে যদি আমরা বলি যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু সেম কোশ্চেন। ওকে, আচ্ছা, এরপরে সি নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করো যে চিত্র 1 ও চিত্র 2 এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কি। যেমন এখানে দেখো আমরা এই তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ করে দিলাম, তাহলে তড়িৎ প্রবাহের দিক অথবা ডাইরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এখানে কি চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। আলেমা মাস্টার বলছে সাউন্ডের প্রবলেম হচ্ছে না, আসলে সাউন্ডের প্রবলেম হচ্ছে না, তুমি একটু রিফ্রেশ করো, সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। আচ্ছা দেখো সি নাম্বার কোশ্চেন, চিত্র 1 ও চিত্র 2 এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কি। দেখো উইল দেয়ার বি এনি ডিফারেন্স বিটুইন দ্য ওয়্যারস ইন ফিগার 1 অ্যান্ড ফিগার 2, গিভ অপিনিয়ন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, যদি হ্যাঁ ম্যাথমেটিক্যালি তোমার ভ্যালু বের করে এক্সপ্লেন করতে হবে, এটা থার্ড কোশ্চেন। তাহলে এই 3টা কোশ্চেন দিলাম, এই 3টা কোশ্চেন হলো হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক সবাই যত দ্রুত সম্ভব সলভ করে সাবমিট করবা। তো এতক্ষণ আমরা যে মেকানিজমগুলো দেখলাম ওই মেকানিজমগুলো ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করেই তুমি এগুলো সলভ করতে পারবা। হ্যাঁ, আশা করি সবাই ভালোভাবে বুঝছো। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় যদি তোমরা হেডফোন ইউজ করো, এই যে আলিফ তাসনিম একটা ভালো পরামর্শ দিছে, যদি হেডফোন ইউজ করো তাহলে একদম ক্লিয়ার শুনবা। হ্যাঁ, আর যদি ভিডিও ক্লিয়ার না থাকে আমি আগেই বলছি যে স্ক্রিন একটু ট্যাপ করে সেটিং থেকে তোমরা ভিডিও কোয়ালিটি 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল সেট করবা, তাহলে এই ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে। ওকে, তাহলে আশা করি এই কোশ্চেনগুলো বুঝছো সবাই। আর এই টাইপের কোশ্চেন আমি যেটা দিলাম এটা কিন্তু এই 2019 সালের
কোনো একটা বোর্ডে আসছে এরকম টাইপের একটা কোশ্চেন, তো তোমরা ওখান থেকে হেল্প নিতে পারবা। দেখবা 2019 সালের কোনো একটা বোর্ডের কোশ্চেনের অনুরূপ এটা।